সুয়েজ স্টুডিও বাংলা। দ্য ডিপ ড্রাইভের আজকের এই বিস্তৃত পর্যালোচনায় স্বাগত। প্রতিদিন বিশ্বজুড়ে এত খবর, এত নতুন ডেটা আর তথ্যের ছড়াছড়ি যে সবকিছু ট্র্যাক রাখা সত্যিই কঠিন। একদম ঠিক। তাই যারা নিয়মিত খবর পড়েন কিন্তু সময়ের অভাবে খবরের পেছনের আসল তাৎপর্যগুলো তলিয়ে দেখার সুযোগ পান না, আজকের এই আয়োজনটি মূলত তাদের কথা ভেবেই সাজানো হয়েছে। এবং আজকের বিষয়বস্তু কিন্তু দারুণ। একদম। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সুইজারল্যান্ড। ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬ এই সময়কার সুইজারল্যান্ডের জাতীয় সংবাদ, সরকারি পলিসি এবং অর্থনৈতিক পরিসংখ্যানের একটি বিশাল স্তূপ আজ আমাদের টেবিলে। বলতে গেলে তথ্যের এক রীতিমতো পাহাড়। হ্যাঁ, আর আমাদের লক্ষ্য হল এই তথ্যের পাহাড় ঘেঁটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলো বের করে আনা। আজকের এজেন্ডার বেশ কয়েকটি চমকপ্রদ বিষয় রয়েছে। হ্যাঁ, বিশেষ করে ওই জাতীয় ভোটগুলো। ঠিক বলেছেন। আগামী ৮ মার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি জাতীয় ভোট থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন চিন্তাভাবনা, মূল্যস্ফীতির সর্বশেষ ডেটা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি নতুন নিরাপত্তা চুক্তি। মনে হতে পারে এগুলো কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু একটু গভীরভাবে তাকালেই বোঝা যায় এই ঘটনাগুলোর বৈশ্বিক প্রভাব কতটা সুদূর প্রসারী। একদম তাই। আসলে আজকের এই বিষয়গুলো শুধু কিছু বিচ্ছিন্ন খবরের শিরোনাম নয়। যারা আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি বা সমাজ ব্যবস্থার পরিবর্তনগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন, তাদের জন্য বর্তমান সুইজারল্যান্ড এক দুর্দান্ত কেস স্টাডি। একটা দারুণ উদাহরণ বলা যায়। আমরা সবসময় সুইজারল্যান্ড বলতে একটি শান্ত, নিরপেক্ষ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত স্থিতিশীল একটি দেশের ছবি কল্পনা করি। কিন্তু আজকের এই আলোচনা থেকে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে উঠবে যে একটি দ্রুত পরিবর্তনশীল এবং মেরুকৃত বিশ্বে নিজেদের খাপ খাইয়ে নিতে গিয়ে তাদেরও কত বড় বড় কাঠামোগত পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হচ্ছে। সেটা নাগরিকদের দৈনন্দিন জীবনের কর ব্যবস্থা থেকে শুরু করে বৈশ্বিক কূটনীতির মঞ্চ পর্যন্ত বিস্তৃত। ঠিক তাই। আচ্ছা, বিষয়গুলি একটু খুলে বলা যাক। শুরুতেই আসা যাক ৮ মার্চের সেই বহুচর্চিত জাতীয় ভোটের কথায়। ৪টি অত্যন্ত সংবেদনশীল বিষয়। হ্যাঁ, সুইস নাগরিকরা এই ৪টি বিষয়ে ভোট দিতে যাচ্ছেন, যার ফলাফল সরাসরি তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে। প্রথমটি হল মিডিয়া লাইসেন্স ফি কমানোর প্রস্তাব, যাকে এসবিসি ইনিশিয়েটিভ বলা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ বিতর্ক চলছে। প্রচুর বিতর্ক। ডানপন্থী দলগুলো, বিশেষ করে ইউডিসি বা এসবিপির আনা এই প্রস্তাবের মূল দাবি হল ২০০ ফ্রাঙ্কই যথেষ্ট। বর্তমানে সুইস ব্রডকাস্টিং কর্পোরেশন বা এসবিসিকে বছরে ৩৩৫ ফ্রাঙ্ক ফি দিতে হয়, যা বেশ বড় একটা অঙ্ক। হ্যাঁ, তো প্রস্তাবটি বলছে এই ফি কমিয়ে ২০০ ফ্রাঙ্ক করতে হবে এবং কোম্পানিগুলোকে এই ফি দেওয়া থেকে পুরোপুরি অব্যাহতি দিতে হবে। কিন্তু জরিপের ডেটা কি বলছে? জরিপের ডেটা বলছে ৫৪% মানুষ এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আর প্রবাসীদের মধ্যে এই বিরোধিতার হার আরও বেশি, প্রায় ৫৮%। আচ্ছা। সরকার অবশ্য পরিস্থিতি সামাল দিতে একটি মাঝামাঝি পথ খুঁজছে। তারা ফি ৩১২ ফ্র্যাঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন হল, এই ফি কমানোর প্রস্তাব নিয়ে এত বিতর্ক কেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, বিষয়টি কেবল কিছু টাকা বাঁচানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আরও গভীর কিছু। একদম। এটি মূলত মূলধারার মিডিয়া এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের আস্থার একটি বড় পরীক্ষা। ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থকরা মনে করেন রাষ্ট্রায়ত্ত মিডিয়া অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ নয়। আচ্ছা, রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ। হ্যাঁ, তাই তাদের যুক্তি হল সেখানে এত বিপুল পরিমাণ জনগণের করের টাকা ঢালার কোনো মানে হয় না। অন্যদিকে জরিপকারী প্রতিষ্ঠান জিএফএস বার্নের বিশ্লেষকদের মতে, যারা সরকারের ওপর আস্থা রাখেন, বিশেষ করে বয়স্ক নাগরিক এবং নারীরা, তারা ঐতিহাসিকভাবেই সরকারি অর্থায়নে পরিচালিত সেবার প্রতি বেশি সমর্থন দেখান। তারা মনে করেন একটি শক্তিশালী গণমাধ্যম প্রয়োজন। ঠিক। তারা মনে করেন একটি শক্তিশালী এবং স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য। তবে তরুণ প্রজন্ম, বিশেষ করে ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে এই ফি কমানোর পক্ষে কিছুটা সমর্থন দেখা যাচ্ছে। আর প্রবাসীদের ব্যাপারটা? সেখানে তো বিরোধিতার হার বেশি। হ্যাঁ, প্রবাসীদের মধ্যে বিরোধিতার হার বেশি হওয়ার কারণ হতে পারে তারা সুইস মিডিয়ার মাধ্যমে নিজেদের দেশের সাথে যুক্ত থাকেন, আর এর মান পড়ে যাক তা তারা কোনোভাবেই চান না।
এই জনমিতির হিসাবটা সত্যিই ভাবনার বিষয়। এরপর আসি দ্বিতীয় ভর্তিতে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চলছে। ব্যক্তিগত আয়কর। হ্যাঁ, ব্যক্তিগত আয়কর বা ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশন। এটিকে বলা হচ্ছে ম্যারেজ পেনাল্টি বা বিবাহিত দম্পতিদের উপর অতিরিক্ত করের বোঝা কমানোর উদ্যোগ। বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। অবশ্যই। একসাথে যোগ করে কর হিসাব করা হয়। এর ফলে প্রগতিশীল কর ব্যবস্থার কারণে অবিবাহিত যুগলদের তুলনায় বিবাহিতদের অনেক সময় বেশি কর দিতে হয়। আক্ষরিক অর্থেই যেন বিয়ে করার জন্য জরিমানা গুনতে হচ্ছে। শুনতে বেশ অদ্ভুত লাগে, তাই না? হ্যাঁ, এই বৈষম্য দূর করতে বামপন্থী ও লিবেরালরা জোরালোভাবে এর পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের যুক্তি এটি লিঙ্গ সমতা এবং ন্যায্যতার প্রশ্ন। কিন্তু অবাক করা বিষয় হল, এই প্রস্তাবের পক্ষে সমর্থন ধীরে ধীরে কমে এখন 52% এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সমর্থন কমছে। ডানপন্থী ও সেন্ট্রিস্টরা এর তীব্র বিরোধিতা করছেন। তাদের যুক্তিটা ঠিক কি? তাদের যুক্তিটা মূলত ঐতিহ্যবাহী পারিবারিক কাঠামোর সুরক্ষার সাথে জড়িত। ডানপন্থী এবং মধ্যপন্থীদের অনেকেই মনে করেন যে এই নতুন কর ব্যবস্থা চালু হলে এক আয়ের পরিবারগুলো, মানে যেখানে একজন উপার্জন করেন, হ্যাঁ, অর্থাৎ যেসব পরিবারে একজন উপার্জন করেন এবং অন্যজন হয়তো সংসার বা সন্তান সামলান, তারা আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, বুঝতে পারছি। এই নীতির ফলে মূলত সেই সব যুগল লাভবান হবেন যেখানে দুজনেই উচ্চ আয়ের পেশায় যুক্ত। ফলে সমাজের একটি নির্দিষ্ট অংশের উপর করের বোঝাও আরও বেড়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এখানে মজার ব্যাপার হল, সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসিতে সাধারণ নাগরিকরা কিভাবে অর্থনীতির এত জটিল এবং টেকনিক্যাল বিষয়গুলোতে সরাসরি মতামত দিচ্ছেন। মানে শুরুতেই মানুষ এতটা তলিয়ে দেখেনি। ঠিক, প্রচারণার শুরুতে এই প্রস্তাবের ব্যাপক সমর্থন থাকলেও মানুষ যখন এর গভীরে গিয়ে হিসাব নিকাশ বুঝতে শুরু করেছে, তখন অনেকেই পিছিয়ে আসছেন। তবে প্রবাসী সুইসদের মধ্যে প্রায় 60% এই পরিবর্তনের পক্ষে। কারণ তারা হয়তো অন্যান্য দেশে ইতিমধ্যেই ব্যক্তিগত আয়কর ব্যবস্থার সুফল দেখে অভ্যস্ত। একদম ঠিক ধরেছেন। এই প্রত্যক্ষ গণতন্ত্রের বিষয়টি পরের ভর্তিতে আরও স্পষ্ট হয়ে ওঠে। তৃতীয় ভর্তি হল ক্যাশ ইনিশিয়েটিভ। ও, এটা নিয়ে তো বেশ মাথামাতি হচ্ছে। হ্যাঁ, এর স্লোগানটি বেশ নজরকাড়া। ক্যাশ ইজ ফ্রিডম, বা নগদ অর্থই স্বাধীনতা। সুইস লিবার্টি মুভমেন্ট সংবিধানে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছে। এর যুগে যেখানে পুরো বিশ্ব ক্যাশলেস হওয়ার দিকে ছুটছে, ঠিক তাই, সেখানে সুইসরা নগদ টাকা রক্ষার জন্য ভোট দিচ্ছে। এর জবাবে সরকার ও পার্লামেন্ট একটি পাল্টা প্রস্তাবও দিয়েছে, যা 70% সমর্থন নিয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছে। সরকারের প্রস্তাবটি আসলে কি বলছে? সরকারের প্রস্তাবটি বলছে যে শুধু নির্দিষ্ট কয়েন বা নোট নয়, সামগ্রিকভাবে নগদ অর্থের সরবরাহ এবং সুইস ফ্র্যাঙ্কের মর্যাদা সংবিধানে নিশ্চিত করা হবে। নগদ অর্থের প্রতি এই আবেগ আসলে সুইসদের মনস্তত্ত্ব এবং গোপনীয়তার প্রতি তাদের ঐতিহাসিক শ্রদ্ধাবোধের সাথে গভীরভাবে জড়িত। মানে প্রাইভেসি ইস্যু। হ্যাঁ, দেশটিতে ডিজিটাল লেনদেন ব্যাপকভাবে বাড়লেও একটি বড় অংশের মানুষ মনে করেন যে ডিজিটাল লেনদেন মানেই নজরদারি। ব্যাংক বা রাষ্ট্র চাইলে যে কোনো সময় একজন নাগরিকের আর্থিক গতিবিধি ট্র্যাক করতে পারে। এটা অনেকের জন্যই বেশ অস্বস্তিকর। আর নগদ অর্থ সেখানে ব্যক্তিগত গোপনীয়তা এবং স্বাধীনতার এক চূড়ান্ত রক্ষা কবচ। আর ঠিক এ কারণেই সরকারের পাল্টা প্রস্তাবটি এত বিশাল সমর্থন পাচ্ছে, কারণ সরকার মানুষের এই মনস্তাত্ত্বিক চাহিদাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চাইছে, কিন্তু তা এমনভাবে যাতে অর্থনীতির আধুনিকায়নও বাধাগ্রস্ত না হয়। দারুণ একটা ব্যালেন্স বলা যায়। আর সব শেষে রয়েছে জলবায়ু তহবিল বা ক্লাইমেট ফান্ড নিয়ে ভোট। এটিও বেশ আলোচিত একটি বিষয়। সোশ্যালিস্ট ও গ্রিন পার্টি চাইছে 2050 সাল পর্যন্ত জিডিপি 0.5 থেকে 1%, যা প্রায় 3.9 থেকে 7.8 বিলিয়ন ফ্র্যাঙ্ক প্রতি বছর সৌরবিদ্যুৎ ও গণপরিবহন খাতে ব্যয় করা হোক। অঙ্কটা কিন্তু বিশাল। হ্যাঁ, পরিবেশ রক্ষার জন্য এটি দারুণ একটি উদ্যোগ মনে হলেও জরিপে দেখা যাচ্ছে 65% মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। হ্যাঁ, পরিবেশ রক্ষার সাথে অনেকেই একমত, কিন্তু যখন পকেট থেকে এত বিশাল অঙ্কের অর্থ বের হওয়ার প্রশ্ন আসে, তখন বাস্তবতা ভিন্ন রূপ নেয়। মানে বাজেটের ওপর চাপ পড়ার ভয়ে তো কোনো বোঝা চাপালো হোক। একদম বাস্তবসম্মত চিন্তা। সাধারণ মানুষের পকেটের এই চিন্তার সাথে আমাদের পরের বিষয়টি একেবারেই মিলে যায়। অর্থনীতির হালচাল নিয়ে ফেব্রুয়ারির যে নতুন ডেটা আমাদের হাতে এসেছে তা বেশ কৌতূহলোদ্দীপক।
ইনফ্লেশন রেট বা মূল্যস্ফীতি। হ্যাঁ, গত ডিসেম্বর এবং জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও সুইজারল্যান্ডের মূল্যস্ফীতি 0.1% অপরিবর্তিত রয়েছে। অনেক বিশ্লেষক 0.1% পতনের পূর্বাভাস দিলেও তা ঘটেনি। এই ডেটাগুলো একটু ভেঙে বলা যাক। কিছুটা কমেছে, কিন্তু অন্যদিকে অ্যালকোহল, তামাক এবং বিশেষ করে রেস্তোরাঁ ও হোটেলের খরচ বেড়েছে। মাসিক ভিত্তিতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই বেড়েছে 0.6%, যা প্রত্যাশার চেয়েও অনেকটাই বেশি। যারা এই অর্থনীতির খবর রাখেন তাদের জন্য এই 0.1% মূল্যস্ফীতি আসলে বিস্ময়কর। হ্যাঁ, যেখানে অন্যান্য দেশ হিমশিম খাচ্ছে। ঠিক, বর্তমান বিশ্ব অর্থনীতিতে যেখানে অনেক উন্নত দেশ লাগামহীন মূল্যস্ফীতি সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে সুইজারল্যান্ড এটি দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে। আর ওই যে সিপিআই বাড়ার বিষয়টা, মাসিক সিপিআই 0.6% বাড়ার মূল কারণটি আপনি উল্লেখ করেছেন, রেস্তোরাঁ ও হোটেলের মতো পরিষেবা খাতের খরচ বৃদ্ধি। এর মানে হল মানুষ এখন বাইরে খেতে বা বিনোদনে অর্থ ব্যয় করছে, যা অর্থনীতিতে এক ধরনের চাঞ্চল্য ও মানুষের ক্রয় ক্ষমতার স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। মানে মানুষ খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। হ্যাঁ, আর যদি আমরা কোর ইনফ্লেশন বা মূল মূল্যস্ফীতির দিকে তাকাই, যা জ্বালানি বা কাঁচা বাজারের মতো প্রতিদিন ওঠানামা করা দামগুলো বাদ দিয়ে হিসেব করা হয়, সেটি 0.4% নেমে এসেছে। এটি প্রমাণ করে যে অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামোতে বড় কোনো অস্থিরতা নেই। কিন্তু এখানেই বিষয়টি সত্যি দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কেমন? একদিকে অভ্যন্তরীণ অর্থনীতি এত স্থিতিশীল, সাধারণ মানুষ কর ও নগদ অর্থ নিয়ে ভোটাভুটিতে মগ্ন, আর ঠিক একই সময়ে দেশের সীমানার বাইরে জাতীয় নিরাপত্তা নিয়ে এক বিশাল পরিবর্তন ঘটে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী মার্টিন ফিস্টারের সাম্প্রতিক একটি ঘোষণা নিশ্চয়ই অনেকের নজর কেড়েছে। ওই যুদ্ধবিমান কেনার বিষয়টি। হ্যাঁ, তিনি জানিয়েছেন সুইজারল্যান্ড পূর্বে নির্ধারিত 36টির বদলে এখন মাত্র 30টি F-35 যুদ্ধবিমান কিনবে। এর পেছনে কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আসতে বেশ কয়েক বছর দেরি হতে পারে। এটা তাদের আকাশ প্রতিরক্ষা একটা বড় শূন্যতা তৈরি করবে। ঠিক তাই সুইস সরকার এখন বাধ্য হয়ে ইউরোপীয় নির্মাতাদের থেকে দ্বিতীয় একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা গভীরভাবে ভাবছে। আর এই বর্ধিত সামরিক ব্যয়ের যোগান দিতে তারা ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর পরিকল্পনা করছে। তার মানে আবারও সাধারণ মানুষের পকেটেই টান পড়ছে। হ্যাঁ, আর প্রতিরক্ষা মন্ত্রীর একটি মন্তব্য এখানে উল্লেখ না করলেই নয়। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, প্ল্যান বি হল আমাদের নিরাপত্তা কমে যাওয়া। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে বুঝতে পারব সুইজারল্যান্ড ঠিক কতটা চাপের মুখে রয়েছে। বৈশ্বিক রাজনীতি এখন বেশ অস্থির। একদম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইউরোপ থেকে তাদের সামরিক মনোযোগ কমাচ্ছে, আর মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সুইজারল্যান্ড বুঝতে পারছে যে শুধু নিজেদের পুরনো নিরপেক্ষতা নীতির ওপর ভরসা করে বসে থাকলে আর চলবে না। মানে এখন তাদের আরও প্র্যাকটিক্যাল হতে হচ্ছে। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রীর প্ল্যান বি নিয়ে মন্তব্যটি কোনো রাজনৈতিক বাগাড়ম্বর নয়, এটি একটি রূঢ় বাস্তবতা। F-35-এর সংখ্যা কমিয়ে ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝোঁকাটা মূলত একটি কৌশলগত সিদ্ধান্ত। তারা চাইছে নিজেদের আকাশ প্রতিরক্ষায় অস্ত্রের উৎসে বৈচিত্র্য আনতে, যাতে কোনো একটি নির্দিষ্ট দেশ বা সাপ্লাই চেইনের ওপর তাদের অতিরিক্ত নির্ভর করতে না হয়, তাই তো? ঠিক তাই। আর এই বিশাল সামরিক বাজেট মেটাতে গিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি প্রমাণ করে যে নিরাপত্তার মূল্য শেষ পর্যন্ত সাধারণ নাগরিককেই চোকাতে হয়। আর এই কৌশলগত পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হল জুরিকে সম্প্রতি স্বাক্ষরিত সুইস ইইউ নিরাপত্তা চুক্তি। এটি একটি ঐতিহাসিক মোড় বলা যায়। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসেস এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাসের মধ্যে একটি নতুন অবাধ্যতামূলক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হল বৈশ্বিক সংকটগুলো আরও আগে থেকে চিহ্নিত করা এবং ইউরোপীয় নিরাপত্তার বিষয়ে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানো। এমনকি সামরিক মিশনে অংশগ্রহণের কথাও তো বলা হচ্ছে। ঠিক বলেছেন। ইউরোপীয় ইউনিয়নের সামরিক ও বেসামরিক মিশনে সুইসদের অংশগ্রহণের পথ সহজ করার জন্য একটি ফ্রেমওয়ার্ক চুক্তিও হয়েছে, যদিও এর চূড়ান্ত সিদ্ধান্ত সুইস পার্লামেন্টের হাতেই থাকছে। এই চুক্তিটি সুইজারল্যান্ডের ঐতিহাসিক নিরপেক্ষতা নীতির কফিনে পেরেক না হলেও অন্তত একটি বড় ধাক্কা তো বটেই।
পররাষ্ট্রমন্ত্রী নিজেও তো একটা বড় স্বীকারোক্তি দিয়েছেন। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস নিজেই স্বীকার করেছেন যে আজকাল কোনো আঞ্চলিক সংঘাতই আর আঞ্চলিক থাকে না। ধরা যাক, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যে কোনো সময় সুইজারল্যান্ডে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে। আর তারা যদি নিরপেক্ষ থাকতে চায় তবে তো সমস্যা আরও জটিল হবে। একদম। মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় তবে সুইজারল্যান্ডকে হয়তো নিরপেক্ষতা আইন অক্ষরে অক্ষরে প্রয়োগ করতে হতে পারে। এর অর্থ কি দাঁড়ায় জানেন? কি? সংঘাতরত কোনো দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য হয়তো সুইস আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ওহ, এটা তো একটা বিশাল কূটনীতিক টানাপোড়েন তৈরি করবে। অন্যদিকে দেশের ভেতরে সরকার ২৫টি দেশে অস্ত্র রপ্তানির নিয়ম শিথিল করার একটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বামপন্থী দলগুলো এর তীব্র বিরোধিতা করে গণভোটের দাবি তুলেছে। তার মানে একদিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে নিরাপত্তা বলয়ে যুক্ত হওয়ার তাগিদ, অন্যদিকে দেশের ভেতরে কট্টর নিরপেক্ষতা বজায় রাখার প্রবল চাপ। হ্যাঁ, সুইজারল্যান্ড এখন এক অদ্ভুত এবং জটিল দোটানায় অবস্থান করছে। এই দোটানার ছাপ তাদের পররাষ্ট্রনীতিতেও খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের হাতে থাকা ২০২৫ সালের পররাষ্ট্রনীতি প্রতিবেদনটিতে সরকার একটি নতুন এবং বেশ ইন্টারেস্টিং শব্দবন্ধ ব্যবহার করেছে: সুনির্দিষ্ট বহুপাক্ষিকতা বা ফোকাসড মাল্টিল্যাটারালিজম। এটা আসলে কি বোঝায়? সাধারণ ভাষায় এর মানে হল সুইজারল্যান্ড এখন আর আন্তর্জাতিক আইনের কেবল বিস্তার বা যত্রতত্র নতুন নতুন নিয়ম তৈরির দিকে ঝুঁকছে না। এর বদলে তারা বর্তমান নিয়মগুলোর সঠিক প্রয়োগ, নির্ভরযোগ্যতা এবং গণতান্ত্রিক বৈধতার উপর অনেক বেশি জোর দিচ্ছে। মানে তারা এখন কোয়ালিটির দিকে ফোকাস করছে, কোয়ান্টিটি নয়। ঠিক তাই। তারা চাইছে আন্তর্জাতিক সহযোগিতা হতে হবে একেবারে ফলাফল ভিত্তিক, যার সাধারণ মানুষ সহজে বুঝতে পারে এবং যার বাস্তব প্রভাব রয়েছে। কূটনীতির ভাষায় এটি অত্যন্ত বাস্তবসম্মত বা প্র্যাগম্যাটিক একটি অবস্থান। বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভঙ্গুর এবং মেরুকৃত। আর সুইজারল্যান্ডের মতো দেশের জন্য তো একটা স্থিতিশীল বিশ্ব ব্যবস্থা জরুরি। অবশ্যই। সুইজারল্যান্ডের মতো একটি দেশ যাদের অর্থনীতি মূলত আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানির উপর নির্ভরশীল, তাদের জন্য একটি স্থিতিশীল এবং নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা থাকাটা অপরিহার্য। কিন্তু তারা তো চাইলেই সব জায়গায় নাক গলাতে পারবে না। একদম ঠিক। তারা এটা অনুধাবন করছে যে বিশ্বের প্রতিটি সংকটে সমান মনোযোগ দেওয়ার বা প্রভাব খাটানোর মতো রাজনৈতিক পুঁজি তাদের নেই। তাই এই ফোকাসড হওয়ার নীতি। মানে শুধু নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় ফোকাস করা। হ্যাঁ, যেসব বৈশ্বিক সমস্যা তাদের জাতীয় স্বার্থের সাথে সরাসরি জড়িত এবং যেখানে তারা সত্যিকারের সমাধান দিতে পারবে, কেবল সেখানেই তারা বেশি বিনিয়োগ করবে। এই ফোকাসড এবং বাস্তবসম্মত সমাধানের কথা যখন উঠলই, তখন জেনেভায় অনুষ্ঠিত আইসি ফোরাম বা আন্তর্জাতিক সহযোগিতা ফোরামের কথা বলতেই হয়। সেখানে মানবিক সহায়তার ভবিষ্যৎ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ক্যাসিস তো সেখানে বেশ শক্ত একটি সত্য তুলে ধরেছেন। হ্যাঁ, তিনি বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত বাড়ছে, কিন্তু মানবিক সহায়তার জন্য বৈশ্বিক তহবিলের পরিমাণ ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তাকে আগের চেয়ে আরও বেশি উদ্ভাবনী এবং প্রভাব ভিত্তিক হতে হবে। আর উদ্ভাবনের কথা বলতে গেলে ফোরামের ওই পুরস্কারগুলোর কথা বলতেই হয়। দারুণ একটা বিষয় মনে করিয়ে দিয়েছেন। এই ফোরামে ৩টি অসাধারণ উদ্ভাবনী কোম্পানিকে পুরস্কৃত করা হয়েছে। ওপেন ভার্সাম নামক একটি প্রতিষ্ঠান কাজ করছে স্থানীয়ভাবে সুপেয় পানি পরিস্রাবণ সিস্টেম তৈরি নিয়ে। আর ওয়াটারলুক্সের কাজটাও বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ওয়াটারলুক্স নামের প্রতিষ্ঠানটি সৌরশক্তির মাধ্যমে পানি শোধনের কাজ করছে, যা ক্ষতিকারক ক্লোরিনের দারুণ বিকল্প হতে পারে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে কাজটা হচ্ছে, ও হাউহু নামক একটি প্রকল্প। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণ ও শেখানোর একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। এই উদ্ভাবনগুলো আমাদের একটি খুব পরিষ্কার বার্তা দেয়। কেমন বার্তা? বর্তমানের জটিল মানবিক সংকটগুলো মোকাবেলায় আমরা এখন আর কেবল পুরনো আমলাতান্ত্রিক পদ্ধতি বা রাষ্ট্রায়ত্ত ত্রাণের ওপর নির্ভর করতে পারি না। প্রযুক্তি এবং বেসরকারি খাতের মেধা এখানে কতটা জরুরি, এই কোম্পানিগুলো তারই চমৎকার উদাহরণ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। একদম। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রসঙ্গত, ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের একটি নতুন ডেটা যদি আমরা দেখি, সুইজারল্যান্ডে প্রতি ৫ জনের মধ্যে ২ জনেরও বেশি মানুষ এখন কন্টেন্ট তৈরি করতে এআই ব্যবহার করছেন। আর তরুণদের মধ্যে তো এই অনুপাত আরও বেশি। হ্যাঁ, ৫ জনে ৪ জন। এটি একাধারে আশাব্যঞ্জক এবং ভীতিকর।
একদিকে এআই যেমন হাহুয়ের মতো প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও সংরক্ষণের যুগান্তকারী কাজ করছে, অন্যদিকে এটি ফেক নিউজ, ভুয়া খবর এবং অনলাইন জালিয়াতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। প্রযুক্তি যে একটি দ্বিধারী তলোয়ার তা সুইস সরকার এবং সমাজ বেশ ভালোভাবে বুঝতে পারছে। ঠিক তাই। তাহলে এই সব কিছুর অর্থ কী দাঁড়ালো? আমরা যদি আজকের আলোচনার পুরো সূত্রটা মেলাতে চেষ্টা করি, একদিকে সুইজারল্যান্ডের সাধারণ মানুষ আগামী ৮ মার্চ তাদের দৈনন্দিন জীবন, মিডিয়া ফি, ট্যাক্স কাঠামো আর পকেটের নগদ অর্থ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আর দেশের অর্থনীতিও দারুণ স্থিতিশীল। হ্যাঁ, অর্থনীতি 0.1% মূল্যস্ফীতি নিয়ে এক ধরনের জাদুকরী স্থিতিশীলতা বজায় রেখেছে, যা অন্য অনেক দেশের কাছে ঈর্ষণীয়। কিন্তু মুদ্রার অন্য পিঠে দেশের সীমানার বাইরে যুদ্ধের দামামা বাজছে এবং তার প্রভাব ভেতরেও পড়ছে। কমিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আরও ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা চুক্তিতে যেতে বাধ্য হচ্ছে দেশটি। আন্তর্জাতিক কূটনীতিতেও তারা এখন অনেক বেশি হিসাব নিকাশ করে, অত্যন্ত মেপে মেপে পা ফেলছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এতক্ষণ আমরা যেসব ডেটা, পলিসি এবং ভোটাভুটি নিয়ে আলোচনা করলাম, তা থেকে একটা বিষয় দিবালোকের মতো পরিষ্কার: সুইজারল্যান্ড একটি বড় ধরনের ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা বিশ্ব রাজনীতির গতি প্রকৃতি নিয়ে ভাবতে ভালোবাসেন, তাদের জন্য এখানে ভাবনার একটি দারুণ খোরাক রয়েছে। হ্যাঁ, যেখানে সুইজারল্যান্ড তার চিরাচরিত বিবাহিত কর ব্যবস্থা থেকে শুরু করে নগদ অর্থের ব্যবহার, এমনকি ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিরক্ষা নীতি, সবকিছুই যুগের সাথে তাল মিলিয়ে নতুন করে ঢেলে সাজাচ্ছে, সেখানে আগামী দশকের এই চরম মেরুকৃত বিশ্বে সুইজারল্যান্ডের ওই বহুল চর্চিত ঐতিহাসিক আভিজাত্য এবং কট্ট নিরপেক্ষতা কি আদৌ তার পুরনো রূপে টিকে থাকতে পারবে, নাকি পরিবর্তিত বাস্তবতায় নিজেদের নিরাপত্তার স্বার্থেই তাদের সেই পুরনো খোলস ছেড়ে আরও বেশি আন্তর্জাতিক বলয়ে মিশে যেতে হবে? এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। হয়তো আগামী দিনগুলোতে সুইস রাজনীতি এবং সমাজের সবচেয়ে বড় নির্ধারক হয়ে উঠবে এই একটিমাত্র প্রশ্ন। সত্যি, ঐতিহ্যের সাথে আধুনিকতার এবং নিরপেক্ষতার সাথে টিকে থাকার বাস্তবতার এই যে সংঘাত, তা আগামী দিনে কোন রূপ নেয় সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। যারা জটিল বিষয়গুলোর গভীরে গিয়ে কারণ খুঁজতে ভালোবাসেন, আজকের এই বিশ্লেষণটি তাদের ভাবনার জগৎকে নতুন কিছু দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। আজ এ পর্যন্তই। এসব তথ্য ও বিশ্লেষণ নিয়ে আরও গভীরে ভাবার এবং নিজেদের মতো করে বিশ্লেষণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিস্তৃত পর্যালোচনা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সুইস স্টুডিও বাংলা।